নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 7ই অক্টোবর সিবিআই চার্জশিট পেশ করেছে 58 দিনের মাথায়। তাতে তারা সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত বলেছে। ভারতীয় ন্যায় সংহিতায় অনেকগুলো ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ধর্ষণ, দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় থাকা ধর্ষণ, খুন, এগুলো প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা ফাঁসি হতে পারে, 20 বছরের জেল তো হতে পারে। অনেকে এই চার্জশিটটা দেখে মুষড়ে পড়েছেন, বলছেন যে এ কি করলো সিবিআই, এই সঞ্জয় রায়কে তো কলকাতা পুলিশই ধরেছিল ঘটনার একদিন পরে। হোল্ড ইউর ব্রেথ। সিবিআই আরো অনেক সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে। 60 দিনের মধ্যে চার্জশিট জমা না দিলে অভিযুক্ত জামিন পেয়ে যেতে পারেন। তাই সঞ্জয় রায় যাতে জামিন পেতে না পারেন সেই জন্য 58 দিনের মাথায় এই চার্জশিট লোয়ার কোর্টে সিবিআই পেশ করেছে। তারা একবারও বলেনি যে এটাই ফাইনাল চার্জশিট। তারা বলছে তদন্ত চলছে, আরো কেউ যদি ধর্ষণ ও খুনের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়, পরবর্তীকালে যেভাবে তদন্ত চলবে সেভাবে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে। এখানে 3টে ক্যাটেগরি আছে আরজি করের ঘটনা এবং তদন্তে, যেটা শুভেন্দুবাবু বলেছেন। 1, খুন ও ধর্ষণ। 2, তথ্য প্রমাণ বিকৃতি এবং লোপাট। 3 হচ্ছে আর্থিক দুর্নীতি। তথ্য প্রমাণ লোপাট ও বিকৃতি এবং আর্থিক দুর্নীতি, এই দুটো বিষয়ে সন্দীপ আর অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছে এবং কিছু সাপ্লায়ার যারা আরজি করে বিভিন্ন মেডিকেল সামগ্রী সাপ্লাই করতো, সন্দীপের ঘনিষ্ঠ, তাদেরকে গ্রেপ্তার করেছে। এবার জেলে গিয়ে ইডি তাদের জিজ্ঞাসাবাদ করবে। এখন খুব সাধারণ ভাবে আপনারা ভাবুন যে সঞ্জয় রায় যদি মূল অভিযুক্ত হতো, তাহলে তথ্য প্রমাণ লোপাট, তথ্য প্রমাণ বদল করার এত উদ্যোগ সন্দীপ আর অভিজিৎ বাবু কি নিতেন? সঞ্জয় এত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় যে তাকে প্রোটেক্ট করার জন্য ক্রাইম সিনের অদল বদল করা, তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া, তথ্য প্রমাণ অদল বদল করা, এগুলোর তো কোনো প্রয়োজন হতো না। তাহলে এগুলো করার যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে একটা জিনিস স্পষ্ট হবে যে এমন কেউ বা কারা তিলোত্তমার ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িয়ে ছিল, যাদের বাঁচানোর জন্যই এই কুকীর্তিটা করা হয়েছে। সঞ্জয় একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার, বিকৃত কাম, দুশ্চরিত্র। সে যদি একা এই নারকীয় কাণ্ডটা করত, তাকে সেভ করার জন্য সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের এত ঠেকা হতো না, তড়িঘড়ি করে মৃতদেহ সৎকার করারও প্রয়োজন হতো না, দ্বিতীয় ময়না তদন্তের সুযোগ না দিয়ে। নিয়ম বহির্ভূতভাবে সূর্যাস্তের পরেও ময়না তদন্ত করার কোনো প্রয়োজন হতো না। সঠিকভাবেই মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ করা হতো, ঘটনাস্থলের ফরেনসিক নমুনা সংগ্রহ করা হতো এবং মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহের কাজ একান্তভাবে চিকিৎসকদের, কিন্তু এখানে ফরেনসিক এক্সপার্টরা করেছেন। ঘটনাস্থলের ফরেনসিক নমুনা ফরেনসিক এক্সপার্টরা সংগ্রহ করতে পারেন, কিন্তু মৃতদেহের ফরেনসিক নমুনা চিকিৎসকরাই করেন। এখানে সেগুলো হয়নি। অর্থাৎ এত ঘটনা, প্রথম কথা তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া, দ্বিতীয়বার ময়না তদন্তের সুযোগ না দেওয়া, ময়না তদন্তে বিস্তর অসঙ্গতি, ফরেনসিকে বিস্তর অসঙ্গতি। তাহলে এইগুলো কিসের ইঙ্গিত?
যে তথ্য প্রমাণ লোপাট করার সচেতন প্রয়াস হয়েছে। কেন হয়েছে? তার মানে তিলোত্তমার ধর্ষণ ও খুনের সঙ্গে এমন কেউ বা কারা যুক্ত ছিল যাদেরকে বাঁচাবার জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। সঞ্জয় রায় যদি একা এই নারকীয় কাণ্ডটা ঘটাতো তাহলে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের এত তৎপরতা আমরা দেখতাম না তথ্য প্রমাণ বিকৃতি এবং লোপাটে। পুলিশ পৌঁছানোর আগে যাদের ওখানে প্রয়োজনই নেই তারা ওখানে চলে গিয়েছিলেন কেন? এগুলোই তো প্রশ্ন, যে কেন তারা গিয়েছিলেন, কিসের জন্য গিয়েছিলেন। সন্দীপের কলেই তারা গিয়েছিলেন, ক্রাইম সিনে বহু মানুষের ভিড়, তথ্য প্রমাণ তো লোপাট হবে, ক্রাইম সিনকে প্রপার প্রোটেক্ট করা হয়নি। কেন অবিক, বিরূপাক্ষ, সুশান্ত রায় সহ আরো অনেকে গিয়েছিলেন? কেন ওই ন্যাশনাল মেডিকেল কলেজের অফিসিয়ালি কম্পিউটার অপারেটর যে সন্দীপের কার্যত গৃহবৃত্তর মতো থাকতো, সে ঘটনাস্থলে কি করছিল? আইনজীবী ওখানে কি করছিলেন? পুলিশ পৌঁছানোর আগে কিছু চিকিৎসক ওখানে পৌঁছে গিয়েছিলেন। তাহলে ডাল মে জরুর কুছ কালা হ্যায়, কিছু ঢাকবার জন্যই গিয়েছিলেন। কেন তিনবার ফোন করে নির্যাতিতার বাবা মাকে নানা রকম বয়ান দেওয়া হলো? আপনার মেয়ে অসুস্থ, আপনার মেয়ে ক্রিটিক্যাল, তারপরে আপনার মেয়ে মারা গেছে। কেন? ফরেনসিকের চিকিৎসকের বিভ্রান্তি সৃষ্টিকারী বয়ান কেন? সন্দীপ ঘোষ সিবিআই সূত্র দাবি করেছে আগে ওই 9 অগাস্ট মধ্যরাতে আর্চিকর হসপিটালে গিয়েছিলেন, পিছনের লিফট দিয়ে তিনি উপরে ওঠেন। কেন গিয়েছিলেন ওই দিনে? কোন বিদেশি সিম থেকে সন্দীপের মোবাইলে একাধিকবার ফোন আসে? যে চিকিৎসক কোনোদিন সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত নন, তিনি অভিককে ফোন করে জানতে চাইছেন যে আর্জি করে কি হয়েছে। জীবনে কোনোদিন সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন না, আর্জি করে গিয়েছেন কিনা আমি জানি না, তার এত আগ্রহ কি আর্জি করে কি ঘটনা ঘটেছে? আর তিনি যে বিষয় চিকিৎসক, আর এই তিলোত্তমার বিষয় এক ছিল না, পড়ার বিষয়। যিনি বলছেন যে অভিক দেকে আমি চিনি, কথাবার্তা হয় কিন্তু ঘনিষ্ঠতা নেই, অনেককেই আমি চিনি সেই সূত্রেই, তিনি আবার অভিকদের কাছ থেকে ফোন করে আরজি করের ঘটনার বহুবার আপডেট নিয়েছেন। কেন এত আগ্রহ? কেন? তিনি তো সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না। খুব প্রচুর প্রশ্ন আছে। দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআই এর প্রথম স্ট্যাটাস রিপোর্ট দেখে বলেছিলেন আমরা বিচলিত। আইনজীবীদের বলেছিলেন সিবিআই কে সময় দিতে হবে, এবং সুপ্রিম কোর্ট সিবিআই এর তদন্তের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তারা সিবিআই কে ভৎসনা করেনি, এভাবে তদন্ত করতে হবে সেটাও বলে দেয়নি। তারা পুলিশের ভূমিকা নিয়ে অনেকবার প্রশ্ন তুলেছে যে দাহ হয়ে যাওয়ার পরে এফআইআর কেন? মাননীয় বিচারপতি পাদ্রিওয়ালা বলেছিলেন আমার দীর্ঘ 30 বছরের প্রফেশনাল লাইফে এরকম আজব কাণ্ড আমি কখনো শুনিনি। তা এই হচ্ছে পরিস্থিতি। তাই অনেকে হতাশ হয়ে পড়ছে, না রে এ তো প্রাথমিক চার্জশিট, 7 দিনের মধ্যে দিতেই হবে, নইলে অভিযুক্ত সঞ্জয় রায় জামিন পেয়ে যাবেন। এরপর তো তদন্ত এগোবে, আবার সাপ্লিমেন্টারি চার্জশিট হবে। এই তো আশিস পান্ডে। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। এই যে সন্দীপ, এই যে কতগুলো সাপ্লায়ার, ছোটখাটো ব্যবসাদার, অভিজিৎ মণ্ডল, আরো কিছু গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আছে। 14ই অক্টোবর পরবর্তী চার্জশিটে অনেক কিছু স্পষ্ট হবে যে এই খুনের মোটিভ কি, এই খুন কোথায় হয়েছে,
কে বা কারা এর সঙ্গে যুক্ত ছিল, ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ, এই বিষয়গুলো মোটামুটি আরো একটু পরিষ্কার হবে বলে আমার মনে হয়। দেখুন, 14ই নভেম্বর সিবিআই কে 90 দিন হয়ে যাচ্ছে, একটা চার্জশিট পেশ করতেই হবে। তারপরেও তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। আসলে এই তিলোত্তমার খুনের রহস্য খুব গভীরে প্রচিত এবং 100 ঘন্টা পার করে সিবিআই তদন্তবার হাতে নিয়েছে। ততক্ষণে তথ্য প্রমাণ অর্ধেকেরও বেশি লোপাট করে দিয়েছে এরা। সেখান থেকে মিসিং লিঙ্ক খুঁজে বার করা, বহু মানুষের বয়ান রেকর্ড করা, মোবাইলের কল ডিটেলস দেখা, মোবাইলের টাওয়ার লোকেশন দেখা, যাদের সঙ্গে সিবিআই কথা বলেছে তাদের বয়ান পরস্পর বিরোধী কিনা সেটা যাচাই করা, এ তো খড়ের গাদায় পিন খোঁজা, আলপিন খোঁজার মতো। কিন্তু জানেন তো, দুষ্কৃতী বা দুষ্কৃতীরা অপরাধ করলে পরে কোথাও না কোথাও সূত্র ফেলে যায়। যুগে যুগে এটাই হয়েছে। সেই সূত্র ধরেই কিন্তু সিবিআই এগোচ্ছে। অনেক কিছু তারা জানাচ্ছে না, ভালো কাজ করেছে। সিবিআই এর আগাম তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে আগাম খবর অভিযুক্তরা পেয়ে গেলে তারা সতর্ক হয়ে যাবে। তাই যারা একটু হতাশ হয়েছেন যে সঞ্জয় রায়কে তো পুলিশই ধরেছিল, ওকে আবার প্রধান অভিযুক্ত কেন সিবিআই বলছে, এটা হচ্ছে 58 দিনের মধ্যে চার্জশিট পেশ করা, 60 দিনের মধ্যে করতে হবে, নাহলে সঞ্জয় রায় জামিন পেয়ে যেতে পারে। এর জন্যই চার্জশিটটা। এবং একই সঙ্গে বলা হয়েছে আরো অনেকের সঙ্গে যুক্ত হতে পারেন, মানে খুনের মামলায়, ধর্ষণের মামলায়। সেটা তদন্তের অগ্রগতির উপর নির্ভর করবে। দেখুন, জুনিয়র ডাক্তাররা মিছিল করার জন্য অনুমতি চেয়েছেন লালবাজারের কাছেই। প্রতিবেদন যখন দেখবেন তখন আপনারা জানবেন যে মিছিল হচ্ছে কিনা। প্রতীকী অনশন সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা, নার্সরা করছেন। দেখুন, প্রশাসনের উপর চাপ বাড়ছে এবং জুনিয়র ডাক্তারদের এই যে দাবিগুলো, এই দাবিগুলো সঙ্গত। মুখ্য সচিব আবেদন জানিয়েছেন যে 10ই অক্টোবরের মধ্যে যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিলেন তার 90% কাজ হয়ে যাবে। কিন্তু জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো ছিল, যে মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়া, গণতান্ত্রিক পরিবেশকে ফেরানো, ছাত্র সংসদের নির্বাচন, ফ্রেড কালচারদের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা, সে সম্পর্কে কিন্তু মুখ্য সচিব সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি। তিনি সিসি ক্যামেরা ইনস্টলেশনের স্ট্যাটাস কি বলেছেন, মহিলা এবং পুরুষ ডাক্তারদের আলাদা বিশ্রাম কক্ষ কোথায় কতটা কি হয়েছে তার ফিরিস্তি দিয়েছেন, ওয়াশরুম তৈরির কাজ কতটা কি এগিয়েছে সেটা বলেছেন, অ্যালার্ম বেল কবে থেকে ইনস্টল হবে সেসব বলেছেন, এবং 10ই অক্টোবরের মধ্যে 90% কাজ হয়ে যাবে এটা বলেছেন। কিন্তু মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়া, নির্বাচন কবে হবে, স্বাস্থ্য সচিবের অপসারণ, এইসব বিষয় নিয়ে কিন্তু কোনো কথা বলেননি। তাই সমস্যাটা কিন্তু এখনো যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে। তবে জুনিয়র ডাক্তাররা একবার কর্মবিরতি তুলে নিয়ে আবার অনশনে বসলেন, তাদের কিন্তু আন্দোলনের অভিমুখ কি হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট একটা পথ তৈরি করে নিতে হবে। দেখুন, মানুষের সমর্থন এখনো তাদের দিকে আছে। একটা অংশ তাদেরকে গণশত্রু বলে চিহ্নিত করার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষের সমর্থন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতি আছে। কারণ এই তিলোত্তমাকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের পরিবারের মেয়ে বলেই মেনেছে। অর্থাৎ তাদের পরিবারের একটি মেয়ের সঙ্গে এই বীভৎস কাণ্ড ঘটেছে, সেটা বহু মানুষকে নাড়িয়ে দিয়েছে। তাই তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে সমর্থন করছেন। কিন্তু আমি মনে করি আন্দোলন তারা করুন, নতুন পন্থা অবলম্বন করুন,
কিন্তু একই সঙ্গে পরিষেবাটাকেও চালু রাখুন, যাতে আপনাদের দিকে কেউ আঙুলটা তুলতে না পারে। এটা আমার অনুরোধ। দেখুন, সবার তো শিরদাঁড়া বিক্রি হয়ে যায়নি। কিছু সকল বুদ্ধিজীবীর বিবেক বুদ্ধি সব লোপাট হয়েছে। তারা এখন বালিতে মুখ গুজে আছেন। ঝড় উঠেছে তো, মাথা তুলে হাঁটবার মতো সেই মেরুদণ্ডের জোর তো তাদের নেই। তাদের মেরুদণ্ডে ঘাসপালা জন্মেছে, কলাটা মূলটা, এই কমিটির চেয়ারম্যান ও কমিটির চেয়ারম্যান, ভাতা, এইসব পেলেই তারা খুশি। কিন্তু আমি দেখলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দেবী ওই গণমাধ্যম এবং সাংবাদিকতা বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে সেনেট হলে বলেছেন যে ঠাকুর দেখতে গিয়েও একবার করে ওই অনশন মঞ্চে যাবেন। মানুষকে বলেছেন, অনুরোধ করেছেন, কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়েই কিন্তু জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন, অনশন করছেন। তারা কিন্তু বেতন বাড়াবার দাবিতে অনশন করছেন না, আন্দোলনও করছেন না। তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকাণ্ডের অপরাধীদের শাস্তির দাবি করছেন, থ্রেট কালচার যাতে বন্ধ হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন, এবং ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা যাতে সরকারি হসপিটালে নিশ্চিত হয় সেটা এনশিওর করার দাবি তুলছেন। অর্থাৎ এটা কিন্তু 11 কোটি মানুষের দাবি। শান্তা দেবী বলেছেন যে ঠাকুর দেখতে বেরোবেন, পুজো করবেন, উৎসবে মাতবেন কি মাতবেন না সেটা মানুষের ব্যক্তিগত অভিরুচির বিষয়, কিন্তু ঠাকুর দেখতে বেরোলে একবার অন্তত ওই অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের কাছে যাবেন। তাও যারা ছবি দেখলাম, ৯৫ বছরের একজন মানুষ ১০-১৫ কিলোমিটার দূর থেকে পাবলিক ট্রান্সপোর্টে এসে চিকিৎসকদের মাঝে এসে বসেছেন, আশীর্বাদ করছেন। এই আশীর্বাদই ওই ডাক্তার ছেলে মেয়েগুলোর পাথেয়, মানুষের আশীর্বাদ, মানুষের সমর্থন। দেখুন, মানুষ ঠাকুর দেখবে, চতুর্থীর সন্ধ্যে দেখেই কলকাতায় প্লাবন শুরু হয়ে গেছে, ভিড়ের প্লাবন। কিন্তু যারা মণ্ডপে ঘুরছেন তাদের মনেও কিন্তু প্রতিবাদের আগুনটা জ্বলছে। সবাই কিন্তু জাস্টিস চায়। কলকাতা পুলিশের অনেক সমালোচনা মানুষ করেন, সংবাদ মাধ্যম করে, আমরা করি, কিন্তু যেভাবে তারা পুজোর সময়ে এবারও চতুর্থীর সন্ধ্যে থেকেই রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করছেন, কোনো রাস্তাতে ট্রাফিক জ্যাম নেই, গাড়ির মুভমেন্ট স্মুথ। যারা দর্শনার্থী তাদের জন্য আলাদাভাবে মণ্ডপে ঢোকার ব্যবস্থা, বাঁশের ব্যারিকেড, যেখানে সেখানে গাড়ি পার্কিং নেই। অন্য সাধারণ দিনে আপনি শ্যামবাজার থেকে ধরুন হাজরা যাবেন, যার সময় লাগে পুজোর সময় কম লাগে, কারণ এত সুন্দরভাবে কলকাতা পুলিশের কর্মচারীরা, সিভিক ভলেন্টিয়াররা দিনরাত এক করে ট্রাফিকটাকে ঠিকভাবে চালাচ্ছেন। সাধুবাদ অবশ্যই তাদের প্রাপ্য।